আজকে আমরা কম্পিউটার ফান্ডামেন্টালসের তৃতীয় পর্বে এসেছি। প্রথম এবং দ্বিতীয় পর্বে আমি আলোচনা করেছি যে কম্পিউটারের ইনপুট এবং আউটপুট ডিভাইস সম্পর্কে এবং ইনপুট এবং আউটপুট সাথে প্রসেসিং কিভাবে কম্পিউটার কাজ করে সেটা। তো এই দুটি বিষয় আমরা জানার পরে আজকে আমরা কম্পিউটার বিষয়ে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য জানতে যাচ্ছি, যেটি হলো কম্পিউটার আসলে কি। সেই বিষয়ে বলতে গেলে বাংলায় কম্পিউটারকে বলা হয় গণকযন্ত্র, যে মেশিন গণনা করে। অর্থাৎ এটা হাত দেখার বিষয় নয়, গণনা বলতে বড় একটা ক্যালকুলেটর, আমি আগেই বলেছিলাম। তো কম্পিউটারকে যদি আমরা সোজা বাংলায় বলি যে এটা একটা ইংলিশ ওয়ার্ড, কম্পিউটার, COMPUTER। কম্পিউটারকে যদি আমরা একটু ভেঙে বিশ্লেষণ করি তাহলে এটা চলে আসছে C ফর কমন, O ফর অপারেটিং, M ফর মেশিন, P ফর পারপাসলি, otherwise particularly, U for used, T for technological, E for educational অথবা ইঞ্জিনিয়ারিং, কোনো কোনো ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং বলা হয়, এবং R for রিসার্চ। তো এই পুরো কথাটি মিনিং করলে বোঝা যায় যে কম্পিউটারের ফুল ফর্ম হলো কমন অপারেটিং মেশিন পারপাসলি ইউজড ফর টেকনোলজিক্যাল অ্যান্ড এডুকেশনাল রিসার্চ। অর্থাৎ একটি কমন অপারেটিং, যেটা অপারেট করা হয়, অর্থাৎ আমরা ব্যবহার করি যে মেশিনটি, সেটা পার্টিকুলারলি বা একটা বিষয়ে ইউজ হয়, সেটা হলো টেকনোলজিক্যাল এবং এডুকেশনাল রিসার্চ অথবা ইঞ্জিনিয়ারিং রিসার্চ। টেকনোলজিক্যাল, ইঞ্জিনিয়ারিং রিসার্চ বা এডুকেশনাল বিষয়েও আমরা আজকে ডেটে দাঁড়িয়ে বুঝতেই পারছি এডুকেশনাল বিষয়ে কম্পিউটার কতটা গুরুত্বপূর্ণ। সো সেই হিসাবে বলা যায় কম্পিউটার হচ্ছে কমন অপারেটিং মেশিন, পার্টিকুলারলি অর্থাৎ পারপাসলি এটা ইউজ হয় পার্টিকুলারলি টেকনোলজিক্যাল এবং এডুকেশনাল রিসার্চ করবার জন্যে। সো কম্পিউটারের ফুল ফর্ম এটাই আসে যে একটি কম্পিউটার কমনলি ইউজ হয় একটি মেশিন, যেটি টেকনোলজিক্যাল এবং এডুকেশনাল রিসার্চ পারপাস ইউজ হয়ে থাকে। এরপরে আমরা চলে আসব কম্পিউটারের হিস্ট্রি একটু জেনে নিই। আমরা সাধারণত একটা কম্পিউটারের বেসিক, কম্পিউটারের ফান্ডামেন্টাল জানতে গেলে আমাদের একটু কম্পিউটারের হিস্ট্রি সম্পর্কে জানা প্রয়োজন, কারণ কম্পিউটারের বেসিক কম্পিউটারের যে কোশ্চেন আসে পরীক্ষায়, সেটাতে এই কোশ্চেনগুলি বিশেষ করে আসে, যেটা জানা উচিত। কারণ কম্পিউটারের ফাউন্ডার, অর্থাৎ কম্পিউটার প্রথম যিনি তৈরি করেছেন, তিনি হলেন কম্পিউটারের জনক, অর্থাৎ তার নাম হচ্ছে চার্লস ব্যাবেজ। ইনি কম্পিউটারের জনক আমরা বলি। 1837 সালে ইনি কম্পিউটারটাকে তৈরি করেছেন, প্রথম কম্পিউটার পৃথিবীতে, এবং তাকেই আমরা কম্পিউটারের জনক বলে জানি। এরপরে কম্পিউটারের জেনারেশন সম্পর্কে আমরা জানবো। আমরা প্রসেসরের জেনারেশন না, আমরা যে এখন জেনারেশন বলি সেটা কিন্তু প্রসেসরে, সেই বিষয়ে আমি একদম লাস্টে আলোচনা করছি, এই ভিডিও লাস্টেই। আমরা কম্পিউটারের জেনারেশন সম্পর্কে জেনে নিই। ফার্স্ট জেনারেশনের কম্পিউটার, প্রথম যে কম্পিউটার তৈরি হলো, সেই ফার্স্ট জেনারেশন কম্পিউটার ছিল 1946 থেকে 1959 সাল। ফার্স্ট জেনারেশন কম্পিউটার ইউজ হয়ে থাকে। এই কম্পিউটারটি ছিল একটি বিশাল বড় রুমের মতো, একটা বড় রুম ধরে একটা কম্পিউটার ছিল। সেই কম্পিউটারটা ইউজ হতো, কয়েকজন মিলে ইউজ করতো, এবং এই কম্পিউটারটা বিশেষত সায়েন্টিস্টরা ইউজ করে থাকতো। তার কারণটা আমি বলছি, এই কম্পিউটারে ভ্যাকিউম টিউব ইউজ হতো। অর্থাৎ ভ্যাকিউম টিউব ইউজ হতো এই কারণেই এই কম্পিউটার এত বড় ছিল, এবং এই কম্পিউটারটা অত্যাধিক হিট হতো। এই হিট হওয়ার দরুন কম্পিউটার রুমে এসি থাকতো, অর্থাৎ কম্পিউটারটা
এসি ব্যবহৃত হতো, যার জন্যে এটা হাইলি কস্টেড ছিল, মানে এটা খুব দামি ছিল, যার জন্য সাধারণ মানুষ এটা ব্যবহার করতে পারতো না। এই কম্পিউটারটা ব্যবহৃত হতো একমাত্র সায়েন্টিস্টদের কাছেই, তাদের কাজের জন্য ব্যবহার করতো। কিন্তু এটি ছিল প্রথম জেনারেশনের কম্পিউটার, যে কম্পিউটার সায়েন্টিস্টরা ইউজ করে থাকতো, এবং এটাতে ভ্যাকিউম টিউব ইউজ হতো। এর ইনপুট এবং আউটপুট ডিভাইস ছিল পাঞ্চ কার্ড, পেপার টেপ এবং ম্যাগনেটিক টেপ। এই ফার্স্ট জেনারেশন কম্পিউটারের মধ্যে যে কম্পিউটারগুলি উল্লেখযোগ্য সেগুলি একটু আমি নাম করছি। সেগুলি হলো ইএনআইএসি, এনি এক, অর্থাৎ ইএনআইএসি, ইডিভিএসি এবং IBM 701 এবং IBM 605 ইত্যাদি। এছাড়া আরও ছিল, তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল এই কম্পিউটারগুলি। এগুলি ছিল ফার্স্ট জেনারেশনের কম্পিউটার। এটা 1946 সাল থেকে 1959 সাল পর্যন্ত আমাদের পৃথিবীতে ইউজ হয়ে এসছে, এবং এই কম্পিউটারগুলি ছিল আনরিলায়েবল, অর্থাৎ এর গণনা সবসময় সঠিক হতো তার কোনো মানে নেই। একটি নির্ভুল গণনা করতো বা নির্ভুল অ্যান্সার দিত তারও কোনো মানে নেই, এবং তার জন্যে এটাকে আনরিলায়েবল বলা হতো। হ্যাঁ, এটা প্রচুর পরিমাণে হিট, মানে তাপমাত্রা উৎপাদন করতো, যেহেতু এটা ভ্যাকিউম টিউব ইউজ হতো, বড় ভ্যাকিউম টিউব, এটাতে উত্তপ্ত হতো, তার জন্য এই কম্পিউটার রুমটা পুরোপুরি এসি ব্যবহৃত হতো। ঠিক আছে, এবং এই কম্পিউটার অ্যাকচুয়ালি মেশিন ল্যাঙ্গুয়েজ ইউজ করতো। মেশিন ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা আরও পরে আলোচনা করব। বিশেষত আমাদের জানা প্রয়োজন যে এই কম্পিউটারটায় বেসিক্যালি মেশিন ল্যাঙ্গুয়েজটাকেই সাপোর্ট করতো। এছাড়া এই কম্পিউটার ছিল ভেরি কস্টলি, খুবই বড় বড় যন্ত্রাংশের মধ্যে ব্যবহৃত হতো বলে এটা খুবই কস্টলি ছিল, এবং এটা সাধারণত এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যেত না, তাই এটাকে পোর্টেবল বলা হয় না। এখন যেমন আমরা কম্পিউটার পুরো পোর্টেবল হয়ে গেছে, ল্যাপটপ, ডেস্কটপ, ট্যাব, হ্যাঁ, মোবাইলও একটা কম্পিউটারেরই অংশ বলা যায়, কিন্তু সেই হিসাবে এখনকার জেনারেশনের কম্পিউটার সবই পোর্টেবল। তো ফার্স্ট জেনারেশনের কম্পিউটার পোর্টেবল ছিল না, মোটেই পোর্টেবল ছিল না, মানে এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে যাওয়া খুবই দুষ্কর ব্যাপার ছিল। ঠিক আছে, এরপরেই যে জেনারেশনে কম্পিউটার আসে সেটা একটু থার্ড জেনারেশনের থেকে একটু ছোট হয়, এবং সেটাকে সেকেন্ড জেনারেশনের কম্পিউটার বলা হয়। এটি ইউজ হয়ে থাকে 1959 সাল থেকে 1965 সাল পর্যন্ত। ঠিক আছে, এই কম্পিউটারগুলি দেখতে এরকমই ছিল। এগুলিও একেবারে আকারে ছোট ছিল না, একটা রুমে বেশ বড় সড়ো আকারেই ইউজ হতো, কারণ এই কম্পিউটারের মধ্যে ভ্যাকুয়াম টিউব নয়, এটাতে ট্রানজিস্টার ইউজ করা হতো। ঠিক আছে, এটাতে ট্রানজিস্টার ইউজ করা হতো, তার জন্যে এই কম্পিউটারটা একটু ছোট হয়ে আসে, কিন্তু এটিও ব্যবহৃত হতো সায়েন্টিস্টদের কাছে, এবং এটিও হিট উৎপাদন করত, এবং এটাতেও এসি প্রয়োজন ছিল। এটাতে দুটো তিনটে ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করত, যার মধ্যে হাইলি লেভেলের ল্যাঙ্গুয়েজ ছিল এটাতে ইউজ হতো, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, ফ্রন্ট র্যান ল্যাঙ্গুয়েজ এবং কবল এটাতে সাপোর্ট করত। এই কম্পিউটারগুলিও ভীষণ কস্টলি ছিল, এবং মোটেও পোর্টেবল ছিল না, সাধারণত কেউ এটাকে বহন করতে পারত না। তো এই জেনারেশনের সেকেন্ড জেনারেশনের কম্পিউটারের মধ্যে ছিল IBM 1620, CDC 1604, IBM 7094 ইত্যাদি। থার্ড জেনারেশন কম্পিউটারের মধ্যে যেটি বিশেষত্ব ছিল, এগুলি আরেকটু ছোট হয়ে গেল এবং ইলেকট্রিসিটি এর মধ্যে কম লাগতো। এই কম্পিউটারটি ইউজ হতো 1965 থেকে 1971 সাল পর্যন্ত। ঠিক আছে, এই কম্পিউটারগুলিতে বিশেষত আইসি ইউজ হতো, যার জন্যে কারেন্ট কনজামশান একটু কম হতো এবং কারেন্ট কম লাগতো, এবং এটি আর একটু ফাস্ট ছিল, সেকেন্ড জেনারেশন কম্পিউটারের থেকে আরেকটু ফাস্ট কাজ করতো। এই আইসি প্রথম তৈরি করেন জ্যাক কেলিভাই। এই থার্ড জেনারেশন কম্পিউটারের মধ্যেও এসি দরকার ছিল, এবং
এটাও হিট হতো। ঠিক আছে, এই থার্ড জেনারেশন কম্পিউটারগুলি বিশেষ করে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করতো। তার মধ্যে ফ্রন্টরান 2 থেকে 4 এবং কোবল, পাসক্যাল, PL/1, বেসিক, এছাড়া ALGOL 68 ইটিসি অর্থাৎ ইত্যাদি ল্যাঙ্গুয়েজ এটাতে সাপোর্ট করত থার্ড জেনারেশন কম্পিউটারের মধ্যে। এছাড়া প্রথম অপারেটিং সিস্টেম আমরা যেটা জেনে থাকি সেই থার্ড জেনারেশন কম্পিউটার থেকেই ইউজ হতে শুরু করে। থার্ড জেনারেশন কম্পিউটারে অ্যাকচুয়ালি রিমোট প্রসেসিং, টাইম শেয়ারিং, মাল্টি প্রোগ্রামিং ইউজ হয়, যার জন্য থার্ড জেনারেশন কম্পিউটার অনেকটা ফাস্ট এবং একটু ক্রান্তিকারী হয়ে যায় সেকেন্ড জেনারেশনের তুলনায়। এছাড়া এই জেনারেশনের কম্পিউটারের মধ্যে যেগুলি আছে সেগুলি হচ্ছে হানিওয়েল 6000 সিরিজ, IBM 360, IBM 370/160 PDP। এই কম্পিউটারগুলি খুবই জনপ্রিয় ছিল থার্ড জেনারেশন কম্পিউটারের মধ্যে। এবং কম্পিউটারের মধ্যে প্রথম ক্রান্তি চলে আসে, অর্থাৎ গ্রাফিক্স মোড নিয়ে চলে আসে যে জেনারেশন, সেটি হলো ফোর্থ জেনারেশন কম্পিউটার। এটি 1971 থেকে 1980 সাল পর্যন্ত ইউজ হয় এবং বেশ কিছুদিন কম্পিউটারের জগতে এটা প্রথম ক্রান্তি নিয়ে আসে এবং এটা একটু পোর্টেবলও হয়ে যায়, যেটাকে বহন করে নিয়ে যাওয়া যেত। তো সেই কম্পিউটারে প্রথম ইউজ হয় VLSI অর্থাৎ ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট, অর্থাৎ এটাকে VLSI। এবং এই কম্পিউটার অনেক ফাস্ট হয়ে যায় থার্ড জেনারেশন, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন কম্পিউটারের থেকে অনেক স্মল এবং ফাস্ট হয়ে যায়। এবং এই কম্পিউটারে কারেন্ট কনজামশন অনেক, কারেন্ট কম লাগতে লাগে এবং এটা এসি ছাড়াই এই কম্পিউটার চলতে থাকে এবং পোর্টেবল এবং প্রথম রিলায়েবল বলা যায় এই ফোর্থ জেনারেশন কম্পিউটার। অর্থাৎ কম্পিউটারের ক্রান্তি বলতে এখানেই কম্পিউটারের মাল্টি পারপাস ইউজ হতে থাকে, যেমন C++, DB/SE এই টাইপের ল্যাঙ্গুয়েজগুলি এই কম্পিউটারে প্রথম ইউজ হওয়া শুরু করে। এটা VLSI স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট প্রথম এটাকে ক্রান্তিকারী কম্পিউটার হিসাবে আমাদের ওয়ার্ল্ডে প্রযোজিত হয়। এছাড়া এটি পোর্টেবল ছিল এবং রিলায়েবল এবং লো কস্ট। আগের যে কম্পিউটার থেকেও সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্যে ফোর্থ জেনারেশনের কম্পিউটার ছিল সব থেকে প্রথম আমাদের সাধারণ মানুষ ইউজ করার জন্য। এবং প্রথম নেটওয়ার্কিং কনসেপ্ট এবং ইন্টারনেটের কনসেপ্ট এই ফোর্থ জেনারেশন কম্পিউটার থেকেই শুরু হয়ে যায়। উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি, DC-10, PDP-11 স্টার 1000 সিরিজ এবং প্রথম সুপার কম্পিউটার তৈরি হয় এই ফোর্থ জেনারেশনের কম্পিউটার থেকে। এবং এটা আগের জেনারেশনের কম্পিউটার থেকেও অনেক লো কস্ট এবং ইলেকট্রিসিটি কম নেয় এবং অনেক দ্রুত ইউজ হতে থাকে। এরপরে প্রথম আমরা একদম ফুল ক্রান্তিকারী জেনারেশনে চলে আসি, ফিফথ জেনারেশনের কম্পিউটার, যেটা 1980 সাল থেকে এখনো পর্যন্ত আমরা ইউজ করছি। সেই কম্পিউটারের মধ্যে ডেস্কটপ, ল্যাপটপ এগুলি আমরা যে ইউজ করে থাকি, এই কম্পিউটারগুলিই হলো এখন পর্যন্ত চলছে, যেটি হচ্ছে ফিফথ জেনারেশনের কম্পিউটার। ফুল গ্রাফিক্যালি মুড এবং ফুললি পোর্টেবল যেটাকে বলা হয়ে থাকে, সেটা হচ্ছে এই ফিফথ জেনারেশনের কম্পিউটার। এবং এটা ছিল ULSI আল্ট্রা লার্জ স্কেল ইন্টিগ্রেশন। এই টেকনোলজিটা ক্রিয়েট হয় প্রথম মাইক্রোপ্রসেসর, অর্থাৎ যে মাইক্রোপ্রসেসর এখনো পর্যন্ত চলছে সেই সাহায্যেই এই কম্পিউটার প্রথম টেকনোলজিতে ইউজ হতে থাকে মাইক্রোপ্রসেসর। এবং এটা রোবোটিক ইউজ, গেম, হ্যাঁ, সফটওয়্যার ডেভেলপমেন্ট, হ্যাঁ, এছাড়া IT, AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা এখনো পর্যন্ত, সেটা এই ফিফথ জেনারেশনের কম্পিউটারে এটা চলে আসে। এবং
5th জেনারেশনের কম্পিউটারে আমরা যে মাইক্রোপ্রসেসর ইউজ করে থাকি সেই মাইক্রোপ্রসেসরগুলি ঠিক এরকম এখনো পর্যন্ত চলছে, এবং এই মাইক্রোপ্রসেসর কিন্তু জেনারেশন বাই জেনারেশন এখন আপগ্রেড হতে যাচ্ছে। যেমন আমরা এখন যে জেনারেশনের কম্পিউটারের কথা বলে থাকি সেগুলি হলো, যেমন আমরা কোর i3 হোক, i5 হোক, i7 হোক, এগুলির যে জেনারেশন, ফার্স্ট জেনারেশন থেকে 11 জেনারেশন, টুডে স্টিল নাও এখনো পর্যন্ত যে 11 জেনারেশন যেটা বেরিয়ে গেছে সেই প্রসেসরগুলিকে আমরা জেনারেশন বলে থাকি, কিন্তু আদৌ আমরা 5th জেনারেশনের কম্পিউটারে এখনো রয়েছি। সেই 5th জেনারেশনের কম্পিউটারের মধ্যে মাইক্রো প্রসেসরের যে ডেভেলপমেন্ট হয়েছে সেই ডেভেলপমেন্টের জেনারেশনগুলি আমরা বলে থাকি, এই জেনারেশন অনুযায়ী এখন আমরা কম্পিউটারের নাম দিয়ে থাকি। সো ফ্রেন্ড, আশা করি আজকের এই ইনফরমেশন আপনাদের কাছে খুবই ইনফরমেটিভ হয়ে থাকবে, এবং যদি আপনার মনে হয় যে এটি ইনফরমেটিভ, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, এবং আপনি পরবর্তীতে আমি পরপর এই কম্পিউটারের ফান্ডামেন্টাল সম্পর্কে আরও অনেক ভিডিও আপলোড করবো। এছাড়া কম্পিউটারের টিপস ট্রিক্স, এছাড়া কম্পিউটারের বিভিন্ন কোর্স, যে কোর্সগুলি দেওয়া রয়েছে আপনি আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন, সেই কোর্সগুলি সম্পর্কে যদি আপনি আরও বিশেষ তথ্য নিতে চান এবং জানতে চান, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিয়ে অল নোটিফিকেশানটিকে আপনি ক্লিক করে দেবেন। তাহলে কি হবে, আমি যখনই এই কম্পিউটারের টিপস ট্রিক্স বিষয়ে এবং কম্পিউটারের বিভিন্ন তথ্য বিষয়ে যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। সো থ্যাংক ইউ, ভালো থাকবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আপনি বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন, এবং আপনার কোন বিষয়ে ভিডিও দেখার ইচ্ছা আছে এবং কোন বিষয়ে কোন তথ্য জানার ইচ্ছা আছে সেই বিষয়ে আপনি কমেন্ট করুন। আমি অবশ্যই সেই বিষয়ে খুব দ্রুত ভিডিও আপলোড করে দেবো।